সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রেসক্রিপশন পয়েন্ট পুষ্টিবিদ সামিয়া তাসনিম। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, খুবই ভালো আছি, আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে পেয়েও আমরা অনেক খুশি। অনেকদিন পর আপনি আমাদেরকে সময় দিলেন। হ্যাঁ, অনেকদিন পরে। এবং বরাবরের মতো আপনাকে পেলেই কিন্তু আমরা অনেক ইনফরমেশন পাই, অনেক কিছু জানতে পারি যেটা আমাদের জানা থাকে না। সব কিছু মিলিয়ে শুরুতেই একটু জানতে চাই আপু, এখনকার যে ওয়েদার, এখন কিন্তু সবারই ভাইরাল জ্বরটা খুব হচ্ছে এবং কম বেশি সবাইকেই দেখি কয়েকদিন পর পর আক্রান্ত হয়ে যাচ্ছে এবং একজন আক্রান্ত হওয়ার পর কিন্তু পরবর্তীতে আরো পাশের জন আক্রান্ত হয়ে যাচ্ছে, পুরো পরিবারটাই একদম। সো এই ভাইরাল জ্বর নিয়ে আসলে আপনার কাছে শুরুতেই প্রশ্ন। এটা আপু আসলে যেহেতু এখন আমরা জানি যে মানে ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর পাশাপাশি কিন্তু ভাইরাল ফিভার গুলো হচ্ছে। তো এটা মূলত আমরা বলে থাকি যে যেই পেশেন্টের যে সিমটম, যেমন আমাদের যখন একটা ভাইরাস আমাদের বডিতে প্রবেশ করবে তখন কিন্তু আসলে প্রতিরোধমূলক আসলে ওই সময়টা থাকবে না, তখন প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হয়। তো আমরা যখন দেখি যে একটা পেশেন্টের যে সিমটমগুলো, যে তার যদি ভমিটিং টেন্ডেন্সি থাকে, নর্মালি ভাইরাল ফিভারে মানুষ প্রচন্ড দুর্বল হয়ে যায়, কারণ দেখা তার বডি ওই ভাইরাসের বিরুদ্ধে ফাইট করতে হয়, তার অনেকগুলো সেল দেখা যাচ্ছে যে ব্লাড সেলের অনেক কিছু ব্যবহার হচ্ছে। তো পেশেন্ট খুবই দুর্বল হয়ে যায়, তার মাথা ব্যথা করে, অনেক সময় ডায়রিয়াও হতে পারে। এই সিমটম ওয়াইজ দেখা যায় আমরা বলে থাকি যে যেই খাবারগুলো আমাদের খুব দ্রুত এনার্জি প্রোভাইড করে, যেমন আমরা বলে থাকি যদি আমরা সুজিও খাওয়াতে বলি, সাগুদানা খাওয়াতে বলি, খেজুর দিতে বলি, এগুলো তাকে দ্রুত রিকভার করবে, তার এনার্জি প্রোভাইড করতে। আর অ্যান্টি অক্সিডেন্ট মূলত পাওয়া যায় যেটা আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে থাকে। আমরা যদিও এটা বলি সবসময় মেনটেন করার জন্য, তারপরও যখন আক্রান্ত হয়ে যায় তখন আমরা বলি যে অ্যাটলিস্ট খাওয়ার জন্য, যেমন হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ই এবং সেই সাথে ভিটামিন ডিটা ঠিক রাখা। যত রকমের আমাদের গাঢ় সবুজ শাকসবজি, আমাদের টক ফল, এগুলোর মধ্যে কিন্তু আমাদের ভিটামিন সি পাওয়া যাচ্ছে, ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে, আয়রন পাওয়া যাচ্ছে। পেশেন্টকে চেষ্টা করতে হবে এই সময় ফলের রস করে দেওয়ার জন্য। লিকুইডটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় বডি ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। সেই জন্য ডাবের পানি, এবং অনেক সময় দেখা যায় যখন আমাদের বডি টেম্পারেচার অনেক বেড়ে যায় তখন কিন্তু আমাদের সোয়েটিং হয়। সেই সোয়েটিং এর সময় কিন্তু তার বডি থেকে অনেক ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে পানির সাথে সাথে। তখন আমরা বলে থাকি যে আমাদের পানির পাশাপাশি যদি আমরা ইলেকট্রোলাইট প্রোভাইড করতে পারি, যেমন আমাদের ডাবের পানি বলে থাকি, কোকোনাট ওয়াটার, এটা খুবই আমরা বলি প্রাকৃতিক একটা ইলেকট্রোলাইট বলা হয় ড্রিঙ্কস আর কি। সো এইটা আমরা পেশেন্টকে দিতে পারি, সে পানির পাশাপাশি পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস এগুলো পাচ্ছে। তারপরে এটা না পারলে স্যালাইনটা দেওয়া সম্ভব। ফলের রস থেকেও কিন্তু একইভাবে আমরা পটাশিয়াম, সোডিয়াম এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো পাচ্ছি, সেই সাথে পানির চাহিদাটা পূরণ হচ্ছে এবং সেখান থেকে এনার্জিটাও পাচ্ছে। স্যুপ করে খাওয়াটা খুব উপকারী, কারণ দেখা যায় যে অনেক সময় স্যুপ করে খেলে তা একটু ভালো লাগে, রিফ্রেশমেন্টটা কাজ করে। চিকেন এবং গাজর। আর একটা জিনিস আমরা একটু এখানে অ্যাড করতে চাই যে এই ভাইরাল ফিভারগুলো করে কি আমাদের বডির বিভিন্ন অঙ্গগুলো, যেমন আমাদের ফুসফুস হতে পারে, গলার কিছু অংশ হতে পারে, দেখা যায় সেখানে ড্যামেজ করতে পারে। সো ক্ষয় পূরণ করার জন্য সবচেয়ে বেস্ট ফুড হচ্ছে আমাদের প্রোটিন বা আমিষ। এই কারণে আমরা যদি চিকেন, ডিম বা যে কোনো ধরনের ফিশ হতে পারে, ডাল হতে পারে, সেগুলো যদি আমরা রেগুলার পেশেন্টকে প্রোভাইড করতে পারি, যে ডালের কিছু স্যুপ করা যায় অথবা ডাল খাবারের সাথে মিক্স করে ফেলা, তারপরে আমরা ডিমটা দিয়ে স্যুপ করতে পারি বা ডিমের কোনো কিছু আইটেম করে পেশেন্টকে দেওয়া যেতে পারে। আবার যেটা আমি গাজরের কথা বলছিলাম, সেটার কারণ হচ্ছে যে গাজরটা আসলে এখানে বিটা ক্যারোটিন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেটাও কিন্তু খুব ভালো। আমাদের প্রোটিনের পাশাপাশি এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস জাতীয় ফুডগুলো প্রোভাইড করলে আমাদের পেশেন্টদের দ্রুত রিকভার করা যায়। সো ওভারঅল আমি বলবো যে যদি পেশেন্ট গিলতেও না পারে তাহলে তাকে নরম করে ওই ফরম্যাটে খাবারগুলো দেয়া, যেমন জাউ ভাত, সুজি বলেছি, সাগু বলেছি, তাছাড়া দেখা যাচ্ছে স্যুপের মাধ্যমে হতে পারে, ফ্রুট জুসের মাধ্যমে হতে পারে। এই খাবারগুলো পেশেন্টকে একটু আমাদের তার সিমটম ওয়াইজ দিতে হবে। ওবেসিটি চিন্তার অনেক কারণ রয়েছে, সেটা সম্পর্কে একটু জানতে চাই। ওবেসিটিটা এখন আসলে আমাদের মানে এই বলবো কি যে এই সময়টাতে একটা ডিজিজ কাউন্ট করা হচ্ছে, কারণ পুরো ওয়ার্ল্ডে ওবেসিটি একটি ডিজিজ হিসেবে এখন ধরা হচ্ছে, কেননা এইটার কারণে সব ধরনের নন কমিউনিকেবল ডিজিজগুলো গ্রো করছে।
তো এটাকে মানে ডিজিজের মাদার বলা হচ্ছে। তো আমি মনে করি যে এইটার জন্য যে প্রবলেমগুলো হয়, যে যেমন ধরেন আমাদের ওজন বেড়ে গেল, ডায়াবেটিস হতে পারে, ওজন বেড়ে গেল কারো হাইপারটেনসিভ হয়ে যেতে পারে, মানে ব্লাড প্রেশারটা রেইজ হতে পারে, ওজন বেড়ে যাওয়ার কারণে তার লিভারে ফ্যাট জমতে পারে, এছাড়া দেখা যাচ্ছে যে তার কোলেস্টেরল লেভেলটা বেড়ে যাচ্ছে। অনেক সময় প্রবলেম হচ্ছে মেয়েদের যেই গাইনোকোলজিক্যাল যে প্রবলেমগুলো হয়, ডক্টররা এখন আমাদের কাছে দেখা যাচ্ছে পেশেন্ট রেফার করছেন, তাদের কাছ থেকে আমরা দেখা যাচ্ছে হিস্ট্রিগুলো পাচ্ছি যে তার হয়তো পিরিয়ড ইরেগুলার হচ্ছে, তারপরে তার সিস্টের প্রবলেম। আসলে এই জিনিসগুলো কিন্তু ওভারঅলের যে মূলে সেটা হচ্ছে ওবেসিটি। তা আমি মনে করি ওবেসিটিটা আমাদের এখন আসলে নির্মূল করতে হবে, এটাকে ফিটনেসটাকে ধরে রাখতে হবে, তাহলে আমরা এগুলো থেকে দূরে থাকতে পারবো। আচ্ছা, আবার অনেকের কিন্তু আপু আন্ডার ডায়েট বা শুকিয়ে যাওয়ার কারণে অনেক সময় চিন্তিত থাকেন, প্লাস অনেক ধরনের খাবার দাবারের গাফিলতি করেন, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকে? এটা আসলে মানে খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন এই ভয় থেকে, যেহেতু সবাই এখন খুবই অ্যাওয়ার হচ্ছে, তো অ্যাওয়ার হতে গিয়ে এই অ্যাওয়ারনেসের জায়গাতে কিছু ব্যবসায়ী আছে যারা সুযোগটা নিচ্ছেন। তারা কি করছেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলোকে তারা খুব সুন্দর করে অ্যাডভার্টাইজিং করছে যে এই খাবারটা খেলে ওজন কমে যাচ্ছে, এটা করলে এইভাবে করলে ওজন কমে যাচ্ছে। আমি নাম স্পেসিফিক বলবো না, কিন্তু আসলে আমি একদম ট্রুলি বলতে চাই সবার সামনে যে কোনো ফুড আসলে আমাদের ওজন কমায় না, আবার সব ফুডই ওজন কমায়। ব্যাপারটা হচ্ছে যে আমাদের বডিতে একটা ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে প্রত্যেকেরই। সো আমি যখন ওজন কমাবো তখন আমার যে রিকোয়ারমেন্ট সেটা যদি দেখি যে আমার ওজনটা ওটাই মেনটেন করছে, তাহলে কমানোর জন্য আমার ওখান থেকে ডেফিসিট করতে হবে। আর যদি কেউ বাড়াতে চায় তাহলে সে যেটা মেনটেন করছে তার থেকে ক্যালোরি ইনক্রিজ করতে হবে। এখন ওজন কমানোর জন্য যদি আমি মনে করি যে আমি কলা বাদ দিয়ে দিব, এটাও যেমন ঠিক না, আবার কলা অনেক খেলেও কিন্তু আবার ওজন কমবে না। ওভারঅল আমরা যদি সারাদিনে একটা ক্যালোরিকে সুন্দর করে আমরা তার নিড অনুযায়ী যদি সাজাতে পারি, সেখানে কিন্তু এটা খুব সহজে কমানো সম্ভব। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমাদের যেমন এখানে একটা কাপ পিসে চা রাখা আছে, সো চায়ের কাপটা যখন পুরো ভরা থাকবে তখন কিন্তু আপনি দেখবেন সামান্য যাই দিবেন সেটা কিন্তু ওভার হয়ে যাচ্ছে। আমাদের বডিটাও কিন্তু সেম, ক্যালোরি যদি আমাদের সারাদিন খেয়ে যদি একদম ফুলফিল হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা বাদাম বা একটা কলা দিলেও কিন্তু ওটা ওভার হয়ে যাবে। সো ওজন কমানোর জন্য কিন্তু কোনো স্পেসিফিক খাবার দরকার হয় না, আপনি জাস্ট ক্যালোরি মেজারমেন্ট করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেফিসিট করে সুন্দর করে এটা ফলো করতে থাকলে ওজনটা সুন্দরভাবে কমে যাবে। বা খুব সুন্দর করে বলছিলেন আপু। ঘরের খাবার খেয়ে যে ডায়েট করার যে ব্যাপারটা, এটা কি আদৌ সম্ভব কিনা, বা কি কি খাবার খাওয়া যেতে পারে? আচ্ছা, এইটা নিয়ে আমি খুব খুশি হলাম এই প্রশ্নটা করার জন্য, কেননা আমি 10 বছর আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ারে আমি এই জিনিসটা এস্টাবলিশ করার আমার উদ্দেশ্য ছিল যে মানুষকে ঘরের খাবার দিয়ে ওজন কমানো। কারণ আমি যখন এই প্রফেশনে আসি বা তার আগে থেকে আমি দেখতাম যে কিছু মানুষের ধারণা ছিল যে ডায়েট মানেই এক্সেপশনাল কিছু খাবার, যে তাকে হয়তো একটা কিছু মেক করে নিতে হবে, মানে পুরো পরিবার থেকে তাকে আলাদা হয়ে যেতে হবে। তো সেটা আমি তখন চিন্তা করলাম যে আসলে আমরা যদি এই ফুডগুলো কিভাবে চিন্তা করি, তাহলে আমাদের যে এত প্রবলেমগুলো কেউ কিন্তু এই জায়গাটায় যেতে চাবে না, ভাববে 1 মাস 2 মাস করার পর যখনই ঝামেলা মনে হবে তখন কিন্তু সে আবার আগের জায়গায় ব্যাক করবে, পরিবারের সাথে ওই খাবারগুলো খাবে। কিন্তু আমরা যদি ঘরের খাবারগুলো, যে প্রথমে বললাম যে ক্যালোরি ঠিক রেখে যদি আমরা সেম রান্নাটাই যদি আমরা সুন্দর করে খেতে পারি, সবার জন্য আমরা হেলদিভাবে রান্না করলাম, সেখানে পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। পোর্শনটা কিন্তু ক্যালোরি ভ্যারি করছে, প্লাস প্রসেসটাও কিন্তু ক্যালোরি ভ্যারি করছে। সো যদি আমরা বাসায় রান্না খাবার পোর্শন প্লাস প্রসেস ঠিক রাখতে পারি, আমি বলবো যে 2 বেলা ভাত খেয়েও খুব সুন্দর করে ওজন কমানো যায়। ইভেন আমার পেশেন্টরা কিন্তু 2 বেলা ভাত খেয়ে ওজন কমিয়েছে, অনেক ওজন কমিয়েছে আলহামদুলিল্লাহ। বাহ। আপু, অনেকেই তো প্রেগন্যান্সি অবস্থায় ডায়েট করেন, আসলে এটা কি আদৌ করা উচিত কিনা বা করা যায় পসিবল কিনা? আমি বলবো যে এইটা সময় উপযোগী খুব একটা, মানে খুব সুন্দর একটি কথা যে প্রেগন্যান্সি ডায়েট আসলে কি ভালো না খারাপ। অনেকেই মিথ একটা প্রচলন থাকে, বা মিথ বলবো না, অনেকের আসলে এই প্রপার নলেজটা নেই যে ডায়েট মানে কি। ডায়েট মানে কিন্তু পথ্য, এটা আপনি একটা বাচ্চাকেও দিতে পারেন, একটা বৃদ্ধ বয়সেও দিতে পারেন, একটা ডিজিজ কন্ট্রোলের জন্য দিতে পারেন, ওজন কমানো বাড়ানো প্লাস প্রেগনেন্সিতেও কিন্তু আমরা দিতে পারি। প্রেগনেন্সির টাইমটা হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট সময়, যেই সময়টা আসলে মা ডিরেক্টলি তার বাচ্চাকে পুষ্টি প্রোভাইড করে থাকে, যেটা অন্য সময় কিন্তু সম্ভব না। সো মায়ের পুষ্টিটা তাহলে কতটা ইম্পর্টেন্ট, যখন মা প্রেগনেন্সিতে 3টা ট্রাইমিস্টারে তার খাবারগুলো যদি প্রপার ওয়েতে না নিতে পারে,
ব্যাপারটা এমন হতে পারে যে বাচ্চার অপুষ্টি হতে পারে, এমন কিছু খাবার মা সিলেক্ট করেছে যেটার জন্য মায়ের নিজের ওজন বেড়ে গেছে, বাচ্চার কোনো পুষ্টি যায়নি। তখন হবে কি, বাচ্চার মায়ের কারণে ডায়াবেটিস পর্যন্ত হতে পারে বা ওজন কম বেশিও হতে পারে, এবং এটা পরবর্তীতে মায়েরও দেখা যায় ডিপ্রেশনের একটা কারণ হয়ে যায়, যে তার প্রপার ক্যালোরি প্রপার নিউট্রিশনটা ঠিক না থাকার কারণে সে নিজে অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছে। আসলে প্রেগনেন্সিতে ওয়েট গেইনের একটা রেশিও আছে, বাচ্চার পুষ্টি প্রোভাইড করা 3টা ট্রাইমিস্টারে ফুডগুলো কিন্তু ডিফারেন্ট, ক্যালোরির কিন্তু একটা সুন্দর অনুপাতে এটা ইনক্রিজ হতে থাকে। তো এটা খুব, আমি বলবো যে যারা দেখছেন এটা খুব জরুরি, প্রেগনেন্সিতে মাস্ট ডায়েট চার্ট প্রোভাইড করা একজন মাকে। আচ্ছা আপু, অনেকেই খাবার নষ্ট না করার তাগিদে কিন্তু বাসি খাবার খায় বা একটু দীর্ঘদিন খাবারটা রেখে দিয়ে খায়, সেক্ষেত্রে স্বাস্থ্যের কি ক্ষতি হতে পারে? বাসি খাবারটা আমি বলবো যে না খাওয়াটাই ভালো। প্রথমত আমরা যখন ফুড প্রসেস করি তখনই কিন্তু অনেক নিউট্রিশন লস হয়ে যায়, এটা আমরা সবাই জানি কম বেশি। যেমন আমরা যখন আসলে তেলটাকে হিট দিচ্ছি ওখানে কিন্তু ভালো ফ্যাটটা ট্রান্সফ্যাট তৈরি করে ফেলছে। আবার যখন আমাদের শাকসবজি আমরা যখন রান্না করছি সেখানেও কিছু পুষ্টির লস হতে পারে। আর সেই খাবারগুলো যখন আমরা অনেক সময় ধরে ফ্রিজে রেখে দিচ্ছি বা অনেক টাইম বাইরে রেখে দিচ্ছি, প্রত্যেকটা খাবার যখন কুক হয়ে যাচ্ছে তখন কিন্তু রান্না ছাড়াও যদি আমরা বলি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করে যায়। তো আমাকে খেয়াল রাখতে হবে যে তার টেম্পারেচার ঠিক মতো মেনটেন হচ্ছে কিনা। একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে যদি ওই ফুডটা আমি তখন ফ্রিজে দিই তাহলে কিন্তু দেখা যাবে যে ওই ব্যাকটেরিয়া অলরেডি গ্রো করে ফেলেছে, সেটা কিন্তু তখন আর কোনো ওয়ে থাকছে না। আমি বলবো যে এই টাইমিংটা ঠিক রাখা, কত টেম্পারেচারে ফুড রাখতে হবে সেটাও খুব জরুরি। আবার দীর্ঘদিন ধরে খাবার ফ্রিজে রেখে খাওয়াটাও খুব বেশি ওয়াইজ ডিসিশন না। আমি বলবো একদম রেগুলার রান্না করে সাথে সাথে রান্নার ওয়েটাও সুন্দরভাবে শিখে খেলে পুষ্টিটা আমরা সুন্দর করে পাবো। আচ্ছা আপু, অনেককে পুষ্টিবিদ আমরা দেখি যারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ থাকেন এবং নিজেদেরকে পুষ্টিবিদ হিসেবে প্রমাণ করার খুব চেষ্টা করেন, কিন্তু আপনার কাছে একটু জানতে চাই একজন প্রফেশনাল পুষ্টিবিদ আর কি কি আসলে কোয়ালিফিকেশন থাকে? প্রথমত আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে একটু জানাতে চাই, বিশ্বের অন্যান্য যেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে, যে ইউএসএ, তারপর লন্ডন, তারপর হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, এইগুলো জায়গাতে কিন্তু পুষ্টিবিদদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, যেটা কিন্তু বাংলাদেশে এখনো এটা স্টার্ট হয়নি। আমি একবার 2016 সালে এটা নিয়ে চেষ্টা করেছিলাম যে কিছু একটা করা যায় কিনা, তো সামহাও এটা হয়নি। আমি মনে করি যে বাংলাদেশে যদি এটা চালু হয়ে যায় যে রেজিস্ট্রেশন নাম্বারটা, তাহলে কিন্তু এই যে এত ফেসবুকে যাদের ব্যাকগ্রাউন্ড নিউট্রিশনই না, বিবিএ পড়েও দেখা যাচ্ছে যে পুষ্টি নিয়ে কথা বলছে, এটা কিন্তু আসলে খুবই খারাপ সাধারণ মানুষের জন্য। তো আপাতত যেহেতু রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার সুযোগটা নেই, তো আমি বলবো যে অবশ্যই তাকে ফুড আর নিউট্রিশনে তাকে হলো বিএসসি এমএসসি করতে হবে, অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে। এবং আমি মনে করি যখন সে জবে যাবে বা প্র্যাকটিসে যাবে তার এক্সপিরিয়েন্সটা দরকার আছে, সে বিভিন্ন ধরনের কোর্স করতে পারে। তারপরে যখন সে জব করলো, একটা নির্দিষ্ট টাইম জব করার পরে তো একটা এক্সপিরিয়েন্স হলো, সিনিয়রদের কাছ থেকে ট্রেনিংগুলো সে নিতে পারে। তারপরে আমি বলবো যে সে প্র্যাকটিস করতে পারে বা সে হয়তো অ্যাডভাইস দিতে পারে। তো এইটা অনেক লম্বা একটা প্রসিডিওর। যেমন আমার তো মনে হয় অনেস্টলি যে আমি 2013-তে মাস্টার্স করেছি, 18-তে আমি আবার এমফিল প্রোগ্রামে এনরোল করেছি। তো এখনও শেষ করতে পাইনি করোনার জন্য, মাঝখানে ইনশাল্লাহ শেষ করার প্ল্যান আছে এবছরে। তো এখনও মনে হয় কি যে আমার অনেক কিছু আমি জানি না। বাংলাদেশে আসলে পুষ্টিবিদদের জানার স্কোপটা হচ্ছে খুবই কম। এই জায়গাটা আমার মনে হয় কি আরও বেশি মানে ইনক্রিজ করা উচিত, যে নলেজটা আরও বেশি নেওয়া উচিত। স্পেশালিটি যেমন থাকা উচিত, কেউ স্পোর্টস নিউট্রিশন নিয়ে কাজ করতে পারে, কেউ হয়তো ওবেসিটি ম্যানেজমেন্ট নিয়ে, কেউ হয়তো ডিজিজ যেগুলো ক্লিনিক্যাল সাইডগুলো নিয়ে। তো এটার জন্য পুষ্টিবিদদেরকে আরও বেশি আসলে এনরিচ করতে হবে। সেই সুযোগগুলো যদি বাংলাদেশে করা যায় আমি মনে করি যে আরও বেশি মানুষ উপকৃত হতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, বরাবরের মতো অনেক কিছু জানতে পারলাম, আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং এটিএন বাংলার যারা দর্শক আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।